বিকেল বেলার সময় ছিল। রাহুল নিজের ছোট্টবেলার বন্ধু হেনরির সাথে গোয়া বিচে ছিল। তারা দুজন গোয়াতেই থাকতো। আরে হেনরি, আমরা দুজন ভিডিও তৈরি করতে কত কষ্ট করি, কিন্তু এত কষ্ট করার পরেও আমাদের সাবস্ক্রিপশন বাড়ছেই না। একদম ঠিক বলেছিস তুই। তার উপর আমাদের কয়েকটা ভিডিওর ওপরে ভিউজও কত কম এসেছে। কিছু না কিছু একটা করতেই হবে হেনরি। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে আমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে। সেটা তো হবারই ছিল। শুরুর দিকে নিজের ভিউয়ার নিয়ে তো তুই এত বড় বড় কথা বললি। আরে ভাই, শুরুর দিকে তো সবাই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক বড় বড় কথা বলে, তাই আমিও করেছিলাম। দেখ, আমার মনে হয় এখন আমাদের এমন একটা জায়গার ভিডিও বানানো উচিত যেখানে মানুষ দিনের বেলাতে যেতেও ভয় পায়। লোকেদের এমন ভিডিওতে কিন্তু খুব ইন্টারেস্ট থাকে রে। তুই একদম ঠিক কথা বলেছিস। এখন আমি এমন একটা জায়গা জানি। আচ্ছা, কোথায়? গোয়া থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে রয়েছে। সবাই বলে যে ওই জঙ্গলে গিয়ে নাকি খুব কম জনায় ফিরে এসেছে। তুই আবার সেই জঙ্গলের কথাই বলছিস না তো, যেটা পুরো গোয়াতে রেড ফরেস্ট নামে বিখ্যাত? হ্যাঁ, আমি ওই জঙ্গলটার কথাই বলছি। আজকে রাত্রে আমরা দুজন ওই জঙ্গলে যাব আর ভিডিও ফুটেজ আমাদের চ্যানেলে লাইভ চালাবো। তাহলে তো দারুণ হবে ভাই। আমি ঠিক 10টার সময় তোর বাড়ি চলে আসবো রে, আর আমি বাইকে করে তোর জন্য বাইরে অপেক্ষা করব। রাত্রিবেলা হেনরি তৈয়ারি শুরু করে দেয়। তক্ষুনি তার বড় ভাই ড্যানিয়েল তার কাছে এসে বলে, কটা বাজে দেখছিস হেনরি? রাত্রি 9:30 বাজে। তুই কোথায় যাচ্ছিস? দাদা, তুমি তো ভালো করেই জানো যে আমি আর আমার বন্ধু হলাম ইউটিউবার্স, তাই আমরা সেই কাজের জন্য ওর সাথে একটা জায়গাতে যাচ্ছি। তোকে আমি কতবার বলেছি এইসব বাজে বাজে কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো কাজ কর, কিছু পয়সা রোজগার করবি তো। দাদা, এখন ইউটিউবাররা অনেক বেশি উন্নতি করছে। তুমি দেখো, যখন আমি বিখ্যাত হয়ে যাব না, তখন তুমি পস্তাবি। হ্যাঁ, তুই এসব বাদ দে তো। তুই তো জানিস রাত্রে ডিনারটা ফাদার আমাদের বাড়িতেই করে। যাও, এই ডিনারটা চার্চে গিয়ে ফাদারের কাছে দিয়ে এসো। দাদা, তুমি গিয়ে দিয়ে এসো না প্লিজ। রাহুল আমার জন্য অপেক্ষা করছে হয়তো। কিন্তু আমার কথাটা শোন হেনরি। কিন্তু হেনরি ড্যানিয়েলের কথা না শুনেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। ড্যানিয়েল রাগের চোটে দাঁত পিষতে পিষতে থেকে যায় আর টিফিন নিয়ে সে চার্চের দিকে চলে যায়। তুমি তো আজকে তোমার ভাইকে পাঠাবে বলেছিলে। আজকালকার ছেলেদের তো আপনি চেনেনই ফাদার। বড়দের কথা শোনার জন্য তাদের আর সময় কোথায় থাকে। বেশি চিন্তা করো না ড্যানিয়েল। হেনরির এখন বয়স খুবই কম। ওর বয়স যখন বাড়বে ও সব বুঝতে পারবে, বুঝলে? অন্যদিকে হেনরি রাহুলের বাড়িতে পৌঁছায়। রাহুল বাইকে তার জন্যই অপেক্ষা করছিল। হেনরি তার বাইকের পেছনে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাহুলের বাইক হাওয়ার মতো দ্রুত গতিতে ছিল। প্রায় আধ ঘন্টা পর রাহুল আর হেনরি খালি জঙ্গলের ভেতরে দাঁড়িয়েছিল। এই জায়গাটা তো সত্যিই ভয়ঙ্কর রে। হ্যাঁ, তাড়াতাড়ি আইফোনটা বের কর তুই। হেনরি নিজের আইফোন বার করে আর সেটা দেখতে শুরু করে। কিন্তু রাহুল, এখানে তো নেটওয়ার্কই আসছে না। আরে ঠিক করে চেক কর। রাহুল এইটুকু বলেই ছিল, আর তক্ষুনি কারোর হাঁটার আওয়াজ ওই দুজনের কানে চলে আসে। আচ্ছা, এখানে আমাদের দুজন ছাড়া কি আর কেউ রয়েছে নাকি? কই না তো, এখানে তো শুধু অন্ধকার নিস্তব্ধ ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। তক্ষুনি হঠাৎ ওই দুজনের সামনে একটা আশ্চর্য দেখতে পাতলা রোগা লোক এসে দাঁড়িয়ে পড়ে। সেই ব্যক্তি নিজের মাথায় গোল্ড হ্যাট লাগিয়ে রেখেছিল। সেই ব্যক্তি তাদের থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। রাত্রির অন্ধকারে তার চেহারা ওরা দুজন দেখতেই পাচ্ছিল না। সেই ব্যক্তি ভারী আওয়াজে বলে ওঠে, তোমরা দুজন কে? আর এই জঙ্গলে কি করছো? আমরা দুজন বন্ধু ইউটিউবার। কিন্তু আপনি কে? তোমরা দুজন কি মিস্টার জনাথনের নাম শোনোনি? জনাথনের নাম শুনে ওরা দুজন প্রচন্ড ভাবে অবাক হয়ে যায়। জনাথনের ব্যাপারে তো গোটা গোয়াবাসী জানে। তুমি আবার ওই সাইকোর কথা বলছো না তো, যে আজ থেকে 40-50 বছর আগে হারিয়ে গিয়েছিল? ওর ব্যাপারে তো সবাই জানে যে একজন সাইকো কিলার ছিল, একজন খুনি। কিন্তু সবাই যা বলে আমি তাতে বিশ্বাস করি না। আমি তো মনে করি লোকজন শুধু বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য গল্পটা তৈরি করেছে। হেনরির কথা শুনে হঠাৎ করে সেই ব্যক্তি আশ্চর্য রকম ভাবে হাসতে শুরু করে আর আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দুজনের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। এখন সেই ব্যক্তির চেহারা ওরা দুজন পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার চেহারা দেখার পর ওদের গলা দিয়ে একটা জোরদার চিৎকার বেরিয়ে আসে। সেই ব্যক্তির চেহারার চামড়া
তার হাড়ের সঙ্গে চিপকে ছিল, যার মধ্যে অসংখ্য পোকামাকড় ছিল। তার চোখ একেবারে আগুনের মতো লাল ছিল। সেই ব্যক্তি যেইমাত্র নিজের মাথা থেকে হ্যাট নামায়, তখন রাহুল আর হেনরির এরকম মনে হচ্ছিল যেন তাদের শরীরে রক্ত জমেই যাচ্ছিল। ওরা দুজন দেখতে পায় যে তার মস্তিষ্ক তার হ্যাটের সাথে আটকে বাইরে বেরিয়ে গেছিল। হঠাৎ করে সে হাসতে হাসতে ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, তোমাদের এটা জানার পরে খুশিও হবে আর দুঃখও পাবে যে তোমরা যাকে সাইকো আর খুনি বলছো সে অন্য কেউ নয়, বরং সে হলাম আমি। সেই ব্যক্তি এইটুকু বলেই ছিল, আর তক্ষুনি রাহুল আর হেনরির চোখে একটা তেজ ধামাকা হয়, আর ওরা দুজন একটা চিৎকারের সাথে ওখানেই মৃত অবস্থায় পড়ে যায়। পরের দিন তাদের দুজনের লাশ পুলিশ জঙ্গলে খুঁজে পায়। ড্যানিয়েলের কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গেছিল। বেশি কান্নাকাটি করে নিজেকে কষ্ট দিও না, ঈশ্বরের তো এটা ইচ্ছে ছিল। ফাদার, খুব ভালো হতো যদি ও আমার কথা একবার শুনে নিত। ওকে তো আমি আপনার কাছেই পাঠাতে চেয়েছিলাম। ফাদার, ও যদি এখানে না আসতো তাহলে ও আজকে বেঁচে থাকতো। এইসব কথা তো মনকে শান্তি দেওয়ার জন্যই, বুঝলে ড্যানিয়েল। আসল সত্য হলো হেনরি আর রাহুলের এই জঙ্গলে আসাটা উচিত হয়নি। পরের দিন তাদের দুজনের অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো। ফাদার নিজের চার্চে খুব দ্রুত গতিতে এদিক ওদিক ঘুরছিলেন, আর তক্ষুনি চার্চের ভেতরে একজন লম্বা চওড়া দেখতে নবযুবক আর সুন্দর মহিলা ফাদারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তোমরা দুজন কারা? আমার নাম চার্লস, আমি গোয়ার নতুন ইন্সপেক্টর, আর ইনি আমার স্ত্রী হ্যানা, ও একজন পত্রিকার। আপনার সাথে আমরা কিছু জরুরি কথা বলতে চাই। হ্যাঁ বলো, আমার সাথে কি কথা বলতে চাও? ফাদার, আমরা কালকের ঘটনার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাই। কি বলছেন বলুন তো, আমি কিছু বুঝলাম না। ফাদার, কথা হলো যে যেই জঙ্গলে কাল দুটো ছেলের বাজে অবস্থায় লাশ পাওয়া গেছে, তাদের হত্যা ঠিক সেইভাবেই করা হয়েছে যেইভাবে আজ থেকে 38 বছর আগে গোয়াতে অনেক ধরনের হত্যা চালু হয়েছিল। আমরা ভয় পাচ্ছি ফাদার যে সেই সাইকো যে 38 বছর আগে গোয়ার মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, সে আবার ফিরে এলো না তো? এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, আর তাছাড়া ওই সাইকো কিলারের সাথে আমার কি সম্পর্ক? আমরা পুরনো ফাইলের যাঞ্চ করেছি ফাদার, আর আমরা এটা জানতে পেরেছি যে 38 বছর আগে জনাথন নামের একজন বয়স্ক ব্যক্তি এই চার্চে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করত, আর সেই সময় আপনি এই চার্চে নতুন নতুন ফাদার হয়েছিলেন। পুরো গোয়াতে শুধু আপনিই সেই ব্যক্তি যে তার ব্যাপারে আমাদেরকে বলতে পারবেন। আমি যতদূর জানি 38 বছর আগে পুলিশের কাছে আমি সবকিছু বলেই দিয়েছিলাম ভাই। তাও আপনি আমাদেরকে তার ব্যাপারে কিছু তো বলতে পারবেন, যাতে আমরা কেসে একটু সাহায্য পেতে পারি। আর আমরা ওকে ধরতে পারি, যাতে ও আর কোনো অপরাধ আর কোনো খুন না করতে পারে। তোমরা দুজন একজন বাচ্চাদের মতো কথা বলছো। জনাথন আজ থেকে 38 বছর আগে 55 বছরের ছিল, আরে এতদিনও তো নিশ্চয়ই ও মারা গেছে। আর তাছাড়া ওই রেড ফরেস্টের ব্যাপারে কে না জানে? ওই জঙ্গল হলো একটা হন্টেড জঙ্গল, ওখানে তো প্রায় লোকজন উধাও হয়ে যায়। ফাদার, ফাইল অনুযায়ী জনাথন সেই রেড ফরেস্টেই পুলিশের থেকে পালিয়ে গিয়েছিল, আর সেই দিনের পর সে আজ পর্যন্ত আসেনি। কিন্তু কালকের হত্যা এটা বলছে হয়তো ও এখনো জীবিত আছে। ঠিক আছে, আমি ওখানে গেলে পরে যদি তোমরা একটু সাহায্য পাও তাহলে আমি ওখানে অবশ্যই যাব। ফাদার এইটুকু বলেই ছিলেন, আর তক্ষুনি ওখানে ড্যানিয়েল এসে দাঁড়িয়ে পড়ে। ফাদার, আমিও আপনার সাথে যাব। ড্যানিয়েল, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। না ফাদার, এই পৃথিবীতে আমার একমাত্র ছোট ভাই ছিল যে এখন আর বেঁচে নেই। আমি ওই খুনিটাকে নিজের হাতে শাস্তি দিতে চাই ফাদার। কিছুক্ষণের মধ্যেই ফাদার, ড্যানিয়েল, চার্লস আর অ্যানা রেড ফরেস্টে দাঁড়িয়েছিল, যেখানে আশ্চর্য রকমের কুয়াশা ছিল। তক্ষুনি তাদের সবার কানে ঘন্টার আওয়াজ চলে আসে। ফাদার আশ্চর্য হয়ে যান আর বলেন, অদ্ভুত ব্যাপার তো, এটা তো চার্চের ঘন্টার আওয়াজ, কিন্তু এই জঙ্গলে তো চার্চের ব্যাপারে আমি কখনো শুনিনি। ঘন্টা যখন বেজেছে এখানে একটা চার্চ অবশ্যই থাকবে ফাদার, ওকে আমাদের খুঁজে বের করতেই হবে। আর ওরা সবাই ঘন্টার আওয়াজের দিশার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ওরা সবাই একটা পুরনো চার্চের সামনে দাঁড়িয়েছিলেন,
রাত্রির চাদর পুরো জঙ্গলকে ঢেকে রেখেছিল। রাত্রি 8টা বেজে গেছিল। সেই জঙ্গলে জানোয়ারদের আশ্চর্য রকমের আওয়াজ আসা শুরু হয়ে গিয়েছিল। ফাদার, ড্যানিয়েল, চার্লস আর অ্যানা আস্তে আস্তে হেঁটে চার্চের সামনে গিয়ে পৌঁছায়। আর ওখানকার দৃশ্য দেখে ওদের চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে যায়। চার্চের বাইরে একটা আশ্চর্য ভয়ঙ্কর মূর্তি রাখা ছিল। অদ্ভুত ব্যাপার তো, এই ধরনের মূর্তি তো জনাথনই তৈরি করত। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। অনেক বছর আগে জনাথন ঈশ্বরের ভক্ত ছিল, কিন্তু জানি না হঠাৎ করে ওর যে কি হয়ে গেল, ওর ইন্টারেস্ট মূর্তি বানানোতে চলে এলো জানো তো। আরও অদ্ভুত ধরনের দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি তৈরি করত। আর লোকেরা ওকে বলতো যে এই মূর্তিগুলো রাত্রে জীবিত হয়ে ওর সাথে কথা বলতো। তারপর সে চার্চ থেকে চলে যায়। চার্চ থেকে চলে যাবার পরেই গোয়াতেই খুনের ঘটনা বাড়তেই থাকে। রিপোর্ট অনুযায়ী সে পুরোপুরিভাবে সাইকো হয়ে গেছিল। সে লোকেদেরকে শুধু এই ব্যাপারে বাজেভাবে মেরে ফেলতো যে তারা ঈশ্বরের ভক্ত কেন। অ্যানা এটুকু বলেই ছিল, তক্ষুনি একটা ঝড়ো হাওয়া তাদের সবার গালে খারাপভাবে ধাক্কা খায়। আর হঠাৎ করে কারোর হাঁটার আওয়াজ ওখানে চলে আসে। একটা কালো আলোর সাথে কিছুক্ষণের মধ্যেই সেই পাতলা রোগা লোক তাদের সবার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে তাদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। তার চেহারা কেউই পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছিল না। এটা কি করে হতে পারে? তুমি জীবিত থাকতে পারো না, তুমি তো জনাথন। ফাদারের কথা শুনে চার্লস সঙ্গে সঙ্গে নিজের পিস্তল বার করে নেয় আর সঙ্গে সঙ্গে গুলি সেই ভয়ঙ্কর দেখতে লোকের ওপর চালিয়ে দেয়। কিন্তু গুলির তার ওপরে কোনো প্রভাব হচ্ছিল না। হঠাৎ করে সেই ভয়ঙ্কর দেখতে ব্যক্তি, যে আসলে জনাথন ছিল, হাসতে হাসতে ওদের সবার দিকে তাকিয়ে বলে, তোমাদের সবাইকে এখানে মৃত্যু টেনে নিয়ে এসেছে বোকা মানুষ কোথাকার। মানুষের তৈরি করা এই লোহার বন্দুকটা আমার সামনে খেলনা ছাড়া আর কিছুই নয়, বুঝলে? কিন্তু তুমি জীবিত কি করে থাকতে পারো জনাথন? ফাদার, অদ্ভুত ব্যাপার হলো আমিও তোমারই মতন কোনো এক সময় ঈশ্বরের ভক্ত ছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে আমার স্বপ্নে শয়তানদের মতন দেখতে একটা লোক চলে আসে আর ও আমাকে প্রতিশ্রুতি দেয় আমাকে অমর করে দেবে। অমর কে না হতে চায় ফাদার? আর আজকে দেখো, আজকে আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে রয়েছি। এইটুকু বলে জনাথন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওদের চারজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জনাথনের শরীর দেখে ড্যানিয়েল, অ্যানা আর চার্লসের গলা থেকে একটা জোরদার চিৎকার বেরিয়ে আসে। যাকে তুমি অমরত্ব বলছো মূর্খ, তাকে অমর হওয়া বলে না। কখনো আয়নায় নিজের মুখটা একবারও দেখেছো? তুমি মানুষ থেকে শয়তান হয়ে গেছো। তুমি ঠিক কথাই বলেছো ফাদার। 38 বছর আগে আমি পুলিশের গুলিতে আহত হয়ে এই চার্চের বাইরে লুকিয়েছিলাম। তখন আমার স্বপ্নে শয়তান আসে। ও আমার সাথে আমার আত্মার চুক্তি করার জন্য বলে, বুঝলে? এইটুকু বলে জনাথন ড্যানিয়েল আর চার্লসের দিকে প্রচণ্ডভাবে তাকিয়ে থাকে। তার তাকানো মাত্রই ওদের দুজনের চোখ একটা ধামাকা হয়ে ফেটে যায়। ওরা দুজন খুব কষ্ট পেয়ে মন কাঁপিয়ে তোলা চিৎকারের সাথে শুয়ে পড়ে। এটা দেখে ফাদার রাগের চোটে জনাথনের দিকে তাকিয়ে বলে ওঠেন, জনাথন, হতে পারে তুমি ওই শয়তানটার সাথে চুক্তি করেছো, কিন্তু তুমি একদম মূর্খ। তুমি আমাকে এই কথাটা বলে নিজের জন্য একেবারেই ভালো করলে না। যে শয়তানটা তোর সাথে একটা চুক্তি করে অমরত্ব দেবে বলেছিল, যে চার্চের ভেতরে তোমাকে মূর্তি তৈরি করতে হবে। আমি যদি এই মূর্তিগুলো ভেঙে দিই, তাহলে শয়তানের সাথে তোর ওই চুক্তিও একেবারে ভেঙে যাবে। এইটুকু বলে ফাদার পাশে রাখা কোদাল তুলে নেন আর সেই মূর্তির ওপরে সঙ্গে সঙ্গে প্রহার শুরু করেন। যেইমাত্র মূর্তি শরীর থেকে আলাদা হয়, জনাথন একটা জোরদার চিৎকারের সাথে কালো ধোঁয়ায় পরিবর্তিত হয়ে যায় আর মাটির ভেতরে চলে যায়। শেষ হয়ে গেল শয়তান, আর শেষ হয়ে গেল সাইকোর গল্প। অ্যানা ফাদারের সাথে চোখে জল নিয়ে সেই রেড ফরেস্ট থেকে বাড়িতে চলে আসে।